সাল 1971 পাকিস্তানি আর্মি আর বাংলাদেশি বিপ্লবীদের মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায়। আর এই লড়াইয়ের পূর্বেই বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেয়। জয় বাংলা! জয় বাংলা! স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ! বাংলাদেশ! ধর্মের ভিত্তিতে জন্ম নেওয়া একটি রাষ্ট্র পাকিস্তান। কিন্তু এই রাষ্ট্র কিভাবে গঠিত হলো, কি ছিল এর শাসন ব্যবস্থা, আর কোন আইনের ওপর দাঁড়িয়েছিল পাকিস্তান, এই ভিডিওতে আমরা সেটাই বিস্তারিত জানব। 1858 সাল থেকে ভারতীয় উপমহাদেশ সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। এই বিশাল ভূখণ্ডে তখন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সহ নানা ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। কিন্তু প্রশাসন, শিক্ষা ও অর্থনীতিতে হিন্দু সম্প্রদায় তুলনামূলকভাবে এগিয়ে ছিল, আর মুসলমানরা পিছিয়ে পড়ছিল। এখান থেকেই মুসলমানদের মধ্যে রাজনৈতিক নিরাপত্তাহীনতা তৈরি হয়। 1906 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষা, ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় মুসলমানদের অংশগ্রহণ নিশ্চিত করা। প্রথম দিকে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র চায় না, বরং একটি ঐক্যবদ্ধ ভারতের ভেতরেই নিরাপত্তা ও অধিকার চেয়েছিল। ধীরে ধীরে মুসলিম নেতারা মনে করতে শুরু করেন হিন্দু ও মুসলমান ভাষা, সংস্কৃতি, ধর্ম ও সামাজিক কাঠামোতে আলাদা। এই ধারণা থেকেই আসে দ্বিজাতি তত্ত্ব। হিন্দু ও মুসলমান দুটি আলাদা জাতি এবং তাদের জন্য আলাদা রাষ্ট্র প্রয়োজন। এই তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। 1940 সালের 23শে মার্চ লাহোরে মুসলিম লীগের সম্মেলনে গৃহীত হয় ঐতিহাসিক লাহোর প্রস্তাব। এতে বলা হয় মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। এখান থেকেই পাকিস্তান ধারণা বাস্তব রূপ নিতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় ভারত থেকে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু সমস্যা ছিল কংগ্রেস চাইছিল একক ভারত, মুসলিম লীগ চাইছিল আলাদা পাকিস্তান। এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত দেশ ভাগের দিকে নিয়ে যায়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাকিস্তান গঠিত হয় দুই অংশ নিয়ে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। দুই অংশের মধ্যে ছিল প্রায় 1600 কিমি দূরত্ব। পাকিস্তানের প্রথম শাসন কাঠামো ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। ব্রিটিশ রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মান্যতা। মোহাম্মদ আলী জিন্নাহ হন গভর্নর জেনারেল, কার্যত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। পাকিস্তান নিজস্ব সংবিধান তৈরি করতে পারে, তাই সাময়িকভাবে চালু করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই আইনের বৈশিষ্ট্য কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, গভর্নর জেনারেলের ব্যাপক ক্ষমতা, প্রাদেশিক স্বায়ত্তশাসন সীমিত। এটি ছিল এক ধরনের অস্থায়ী আইন। 1948 সালে জিন্নাহ মৃত্যু হয়। এরপর নেতৃত্বের সংকট, রাজনৈতিক অস্থিরতা, আমলাতন্ত্র ও সেনাবাহিনীর প্রভাব বৃদ্ধি, গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। 1956 সালে পাকিস্তান প্রথম সংবিধান প্রণয়ন করে। সংবিধানের বৈশিষ্ট্য পাকিস্তান হবে ইসলামিক রিপাবলিক, সংসদীয় গণতন্ত্র, মৌলিক অধিকার অন্তর্ভুক্ত। কিন্তু এই সংবিধান মাত্র 2 বছর টিকেছিল। 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সংবিধান বাতিল, মার্শাল ল জারি, গণতন্ত্র স্থগিত। পাকিস্তানে সামরিক শাসনের সূচনা হয়। 1962 সালের সংবিধান। আইয়ুব খান প্রণয়ন করেন নতুন সংবিধান। বৈশিষ্ট্য প্রেসিডেন্সিয়াল শাসন, রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা, পরোক্ষ নির্বাচন। এতে গণতান্ত্রিক অধিকার আরও সীমিত হয়। এমন একটি রাষ্ট্র যখন নিজের জনগণের অধিকার অস্বীকার করে, তখন সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য হয়ে ওঠে। পাকিস্তানের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল।
ভাষা আন্দোলন ও জাতীয় বিভাজন। পাকিস্তান রাষ্ট্রের প্রথম বড় সংকট দেখা দেয় রাষ্ট্রভাষা প্রশ্নে। পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চায়, কিন্তু পূর্ব পাকিস্তানের 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিতে আন্দোলনে পুলিশ গুলি চালায়। এই ঘটনার মাধ্যমে বাঙালিরা বুঝে যায় পাকিস্তান রাষ্ট্র তাদের সাংস্কৃতিক পরিচয় মানে না। রাষ্ট্রের প্রতি আস্থার বড় ফাটল তৈরি হয়। রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য। পাকিস্তান রাষ্ট্রে সেনাবাহিনী, আমলাতন্ত্র, পররাষ্ট্রনীতি সবকিছু ছিল পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। পরিসংখ্যান অনুযায়ী সেনাবাহিনীতে বাঙালি অফিসার ছিল 10%-এরও কম। উচ্চ প্রশাসনে বাঙালিদের অংশগ্রহণ ছিল প্রায় নেই বললেই চলে। পূর্ব পাকিস্তান কার্যত একটি উপনিবেশে পরিণত হয়। অর্থনৈতিক শোষণ ও বিকাশ বৈষম্য। পূর্ব পাকিস্তান পাট রপ্তানি থেকে পাকিস্তানের আয়ের 70% আসত, কিন্তু শিল্প, কলকারখানা, অবকাঠামো গড়ে উঠত পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে দারিদ্র্য, বেকারত্ব, অবহেলা। এই অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক আন্দোলনকে আরও তীব্র করে। আইয়ুব খানের সামরিক শাসন, গণতন্ত্র স্থগিত, কেন্দ্রীয় ক্ষমতা আরও শক্তিশালী, পূর্ব পাকিস্তানের কণ্ঠ রুদ্ধ। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অবরক্ষিত। জনগণ নিজেকে পরিত্যক্ত মনে করে। এতে বাঙালিদের মধ্যে বিচ্ছিন্নতার বোধ আরও গভীর হয়। শেখ মুজিব উপস্থাপন করেন ঐতিহাসিক 6 দফা দাবি। 6 দফার মূল দাবি প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, নিজস্ব মিলিশিয়া। পাকিস্তান সরকার 6 দফাকে রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেয়। শেখ মুজিব গ্রেফতার করে, কিন্তু বাঙালি জনগণ 6 দফাকে মুক্তির সনদ হিসেবে গ্রহণ করে। 1969-এর গণ অভ্যুত্থান। সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই একত্রিত হয়। ফলাফল আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন, শেখ মুজিব মুক্তি পান। এই সময়ে বাঙালি জাতীয়তাবাদ পূর্ণ শক্তিতে পৌঁছে যায়। 1970 সালের নির্বাচন চূড়ান্ত মোড়। 1970 সালে অনুষ্ঠিত হয় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। ফলাফল আওয়ামী লীগ পায় 167টি আসন, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংবিধান অনুযায়ী শেখ মুজিবের প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করে না। এখানেই পাকিস্তান রাষ্ট্র কার্যত ভেঙে পড়ে। রাজনৈতিক অচলাবস্থা ও ষড়যন্ত্র। ক্ষমতা হস্তান্তরের বদলে গোপন বৈঠক, সামরিক প্রস্তুতি, বাঙালি নেতাদের দমন পরিকল্পনা। পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। প্রশাসন কার্যত অচল হয়ে পড়ে। 25শে মার্চ 1971 পাকিস্তানি সেনাবাহিনী চালায় অপারেশন সার্চলাইট। লক্ষ্য বাঙালি নেতৃত্ব, ছাত্র, বুদ্ধিজীবী, সাধারণ জনগণ। এই গণহত্যা পাকিস্তানের ঐক্যের শেষ অধ্যায়। পাকিস্তান আর এক রাষ্ট্র থাকে না। পূর্ব পাকিস্তান স্বাধীনতার পথে এগিয়ে যায়। শিরোনাম: বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান। 3 মিনিটের সংক্ষিপ্ত ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশের একক সংগ্রাম ছিল না। এই মহান যুদ্ধে ভারতের অবদান ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ভারত শুধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নয়, একজন প্রকৃত বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। 25শে মার্চ 1971 পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালায়, তখন লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নেয়। অল্প সময়ের মধ্যেই প্রায় 1 কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় গ্রহণ করে। এই বিশাল শরণার্থী বোঝা বহন করেও ভারত মানবিক দায়িত্ব থেকে এক চুলো পিছপা হয়নি। খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও নিরাপত্তা দিয়ে তারা বাঙালিদের বাঁচিয়ে রেখেছিল। ভারতের অবদান শুধু মানবিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে, সীমান্তবর্তী অঞ্চলে ট্রেনিং ক্যাম্প স্থাপন করে, মুক্তিবাহিনীকে সংগঠিত হতে সহযোগিতা করে। ভারতের সামরিক ও কৌশলগত সহযোগিতায় মুক্তিবাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে।
আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্ববাসীর কাছে পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন দেশ সফর করে সমর্থন আদায় করেন। বাংলাদেশের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেন। বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলেন। এর ফলে বিশ্ববাসী জানতে পারে বাংলাদেশের মানুষের ওপর চালানো নির্মম অত্যাচারের কথা। ডিসেম্বর মাসে যখন পাকিস্তান সরাসরি ভারতের ওপর আক্রমণ চালায়, তখন পরিস্থিতি বদলে যায়। ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেয়। মিত্র বাহিনী গঠন হয়: বাংলাদেশ মুক্তি বাহিনী, ভারতীয় সেনাবাহিনী। এই যৌথ বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে। মাত্র 13 দিনের যুদ্ধে ঢাকা 4 দিক থেকে ঘিরে ফেলা হয়। পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে পড়ে। 16 ডিসেম্বর 1971 তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই বিজয়ের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ভারত এই যুদ্ধে নিজের সেনা সদস্যদের জীবন উৎসর্গ করেছে, বিপুল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছে, তবু একটি জাতির স্বাধীনতার জন্য পাশে দাঁড়িয়েছে। এটি ছিল নিঃস্বার্থ বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। উপসংহার: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে ভারতের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই।